মোটো A60 স্টাইলাস, হ্যাঁ এটাই হচ্ছে সেই যে কম দামি ডিভাইস যার সাথে কিনা এরকম একটা পেন রয়েছে যেটা দিয়ে আপনি চাইলে কাজবাজ করতে পারেন। অনেক দামি ডিভাইসে আমরা এই জিনিসটা পেয়ে যাই, যেমন স্যামসাং এর আল্ট্রা সিরিজে আমরা পেয়ে যাই, বাট সেটা কিনতে গেলে 1-1.5 লাখ টাকা খরচ করতে হয়। আর এটা 30,000 টাকার আশেপাশের একটা ডিভাইস যাতে কিনা আপনি এরকম একটা স্টাইলাস পেয়ে যাচ্ছেন। দেখতে প্রায় সেম টু সেম লাগে স্টাইলাস, এবং কাজও করা যায়। আসলেই এটা কাজের এবং কাজ করে। গত 1 মাস আগে এইটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, এবং আমরা বলছিলাম মোটামুটি 3-4 সপ্তাহ ব্যবহার করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সহ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এত তাড়াতাড়ি রিভিউ দিতে চাচ্ছি না, যে কারণে আমরা মোটামুটি এতদিন পরে এটার একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের জন্য। মোটো A60 স্টাইলাস আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে। তাদের এখন ঢাকার বাইরেও অনেক শপ রয়েছে, ঢাকার ভিতরেও 2টা শপ আছে। প্রত্যেকটা শপের এই নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আর এইটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। হ্যাঁ, আগের চাইতে প্রায় 2-3 হাজার টাকা কমে এখন পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা। দেখুন, এই ফোনটার ডিজাইনটা নিয়েই যদি আমি প্রথমে বলি, আমাদের কাছে যে এতদিন আছে এর মাঝে মোটরোলার আরও বেশ কিছু ডিভাইস এসছে, এবং এই 60 সিরিজেরও আরও অনেকগুলো ফোন আসছে। ভাই সত্যি বলতে প্রত্যেকটা ফোনের ডিজাইন একই রকম লেগেছে। এই জায়গাটা আমার ভালো লাগেনি, বরং ডিজাইনটাতে ওরা একটু পরিবর্তন আনতেই পারতো। যেহেতু এটা স্টাইলাস সহ এসছে, একটু ডিফারেন্ট ডিজাইনে দিলেও খারাপ হতো না। রিয়ার প্যানেলটা ভালো লাগবে হয়তো, ভিগান লেদার, এই জিনিসটা একটু মানে মোটামুটি একটা হাতের মধ্যে একটা ভালো ভাইব ক্রিয়েট করে আর কি। স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ডিভাইস, হাতে নিলে হালকা একটু স্কোয়ার বক্সি ফিল পাবেন আপনি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও কিন্তু এই ডিভাইসটাতে ছিল, পাতলা ফোন হওয়া সত্ত্বেও। এই ফোনটাতে IP68 রেটিং রয়েছে। এটা আমি বলবো একেবারে সরাসরি পানিতে না ভিজান আপনারা, বাট স্প্ল্যাশ লাগলে সমস্যা হবে না। আর এইটাতে কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড 1080 সার্টিফিকেশন ওরা দিয়েছে। আমরা 2-1 বার হালকা ড্রপ করে দেখেছি, সমস্যা হয়নি। বাট আমার মনে হয় না ওই টেস্টিং আপনাদের করার প্রয়োজন আছে, করা উচিতও হবে না। এমনিতে একটা এখানে বড় হোল রয়েছে, স্টাইলাস রয়েছে, কখন কি হবে কে জানে। আর এদিকে যেহেতু স্টাইলাসটা বের করেই ফেললাম, এটা নিয়েই বলা উচিত ফার্স্টে। স্টাইলাসটা সত্যিই বেশ কাজের। যদি নিবের কথা বলি, সামনের যে অংশটা এটা একটু মোটা, যখন কিনা আপনি কম্পেয়ার করতে যান হচ্ছে এই যে স্যামসাংয়েরটার সাথে, তো মোটা হওয়া সত্ত্বেও এটা দিয়ে কিন্তু আবার একদম সূক্ষ্ম কাজ সুন্দর করা যায়। লাইক এই যে আমরা এখন ঘর এঁকে ফেলবো, আমার ঘর রে কি ঘর এখন। এইটা দিয়ে আমরা যখন টেস্টিং চালাচ্ছিলাম, দেখলাম যে আসলেই খুব সুন্দরভাবে কাজ করা যাচ্ছে, এবং ল্যাটেন্সি যতটুকু আছে সেটা আসলে ধরার মতোও না। এবং আমি আগের ভিডিওতে বলছিলাম আমি মোটামুটি স্টাইলাসটা ব্যবহার করি আসলে আমার থাম্বনেল তৈরি করার জন্য। আমি এই ফোনটা দিয়েও ট্রাই করে দেখেছি। টু বি ভেরি অনেস্ট, এইটার রেজাল্ট আমাকে ইমপ্রেস করেছে। এবং যদি কারোর আসলে অভ্যাস থাকে এই ধরনের কলম পেন্সিল ব্যবহার করার ফোনের সাথে, বাজেট কম থাকলেও এই জিনিসটা আপনাকে অসন্তুষ্ট করবে না ফর শিওর। তবে এটাতে আলাদা কোনো বাটনস নেই, যেমনটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে দেখি। ওই ধরনের সুবিধা আপনি এখানে পাচ্ছেন না, বাট জিনিসটা কাজের। যাদের স্টাইলাস কাজে লাগে তাদের আসলেই কাজে লাগাতে পারবেন এই জিনিসকে। এই ফোনটাতে কিন্তু 3-3টা মাইক্রোফোন রয়েছে। এটার মাইক্রোফোন কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, এমনকি এটার নয়েজ ক্যান্সেলিং মুডটাও কিন্তু বেশ দারুণভাবে কাজ করে। যখন কিনা আপনি আউটডোরে বসে কারোর সাথে কথা বলবেন, অপর প্রান্তের ব্যক্তি খুবই সুন্দর একটা সাউন্ড পাবে। এইটার মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্টই ভালো। এবার যদি আসি ডিসপ্লে সেকশনে, সাইজ 6.7 ইঞ্চ। এটা পিওলেড প্যানেল, মোটরোলা আদর করে পিওলেড ডাকে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। বেশ কালারফুল ডিসপ্লে, একেবারে একুরেট না বাট ভাইব্রেন্ট। মানে যে কোনো কন্টেন্ট আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে। মিডিয়া কনজামশন যারা বিশেষ করে করেন ভালো লাগবে। আর একটা কারণেও ভালো লাগার কথা, এটার চিন বেজেল বেশ ন্যারো। লোয়ার চিনটা একটু মোটা, মানে একদম সিমেট্রিক্যাল আমি বলবো না, তবে টপ সেন্টারে থাকা পাঁচল কাটারটা আবার অনেকটাই ছোট রয়েছে। এটা টাচ রেসপন্স ভালো। এই ডিসপ্লের ব্রাইটনেসও গুড এনাফ। 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ইনডোর আউটডোর প্রত্যেকটা জায়গায় আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পেরেছি কোনো ধরনের সমস্যা ছাড়াই। ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে। 120 হার্টজ পর্যন্ত এটা পুশ করতে পারে, এবং আমাদের টেস্টিংয়ে UFA টেস্টেও দেখলাম এটা 120 হার্টজ ঠিকভাবেই পুশ করছে। ডিসপ্লেটা সোফার ভালো লেগেছে, এবং আমাদের ইউজ কেসে আমাদের কাছে এটা খারাপ মনে হয়নি। তবে ওই যে লোয়ার চিনটা, ওই জিনিসটা একটু চোখে বাঁধবে। মানে ডিসপ্লের অন্য পাশের চিন বেজাল এত বেশি ন্যারো, লোয়ার চিনটা একটু মোটা চোখে বাঁধে আর কি। দেখুন, এই সেম প্রাইস পয়েন্টে, বাই দ্য ওয়ে এটার দাম কি বললাম, আগে এটা 35,000 টাকার আশেপাশে পাওয়া যেত, এখন 33K এর আশেপাশে পাওয়া যায়। একটু কম বেশি হতে পারে আর কি এরকম। তো এই প্রাইস পয়েন্টে এসে আপনারা মোটরোলারেই ওদের 60 সিরিজের ফোন পাবেন, ওই যে A60 Fusion, তারপরে আপনারা পেয়ে যাবেন, কেবল নাথিংয়ের ফোন পাবেন। তো তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে ডিসপ্লেটা সেম জায়গায় থাকবে আর কি। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে। এর যে মেইন ক্যামেরাটা, এখানে কিন্তু YS রয়েছে, LYT 700C সেন্সর মূলত এইটা। একটু ভাইব্রেন্ট পাঞ্চি টাইপের ছবি দেয়, বেশ ডিটেইল আছে ছবিতে, ডেলাইট কন্ডিশনে বিশেষ করে। তবে লো লাইটের দিকে কিছুটা সফট করে প্রেজেন্ট করে এর ছবি। নয়েজ গ্রেনের দেখা অবশ্য কম পাবেন।
আর ছবিতে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল কিন্তু যথেষ্ট ওয়াইডার আছে, এমনকি হেভি এক্সপোজার এরিয়াও ভালোভাবে ব্যালেন্স করতে পারে। ক্যামেরাতে এই ফোনটা যদি আমরা এরকমটা বলি 30 থেকে 32-33 হাজার টাকা যে ফোনগুলো পাওয়া যাচ্ছে তাদের সাথে কম্পিটিশন দিবে বেশ ভালোই মেন ক্যামেরাটা। তবে আপনি যদি ক্যামেরার জন্য ডেডিকেটেডলি ফোন চান তাহলে আমি বলবো এটার থেকে নাথিং ফোন 3A ক্যামেরা এগিয়ে থাকবে, অনার 200 ক্যামেরাতে এগিয়ে থাকবে, বাট ওগুলো কিনতে গেলে হয়তো আপনাকে আর 1-2 হাজার টাকা বাড়াতে হতে পারে। অন্যদিকে আলট্রা শুটার মেইন ক্যামেরার মতো অতটাও দারুণ ছবি না দিলেও এটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখে। কালারে কিছু তারতম্য আছে, এখানে কালার কিছুটা স্যাচুরেটেড বুস্টেড মনে হতে পারে আপনাদের কাছে। আর একটা ব্যাপার বলা হয়নি মেইন ক্যামেরার ক্ষেত্রে, লো লাইটের দিকে আমার কাছে একটু প্রসেসড টাইপের ছবিগুলো লাগছিল, মানে মনে হচ্ছিল যেন একটু ওভার প্রসেসড এরকম একটা ফিল দেয়, আরও একটু ন্যাচারাল থাকলে ভালো হতো, যে বিষয়টা আমরা আলট্রা ওয়াইডেও খেয়াল করছি। তবে ডে লাইট কন্ডিশনও এই ব্যাপারটা নোটিসেবল। ফোনটাতে ডেডিকেটেড জুম লেন্স না থাকা সত্ত্বেও আপনারা 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 24mm, 35mm অ্যান্ড 50mm। 50mm 35mm এর ছবিগুলোই বরং বেশি ভালো লাগবে, সেই ক্ষেত্রে ডেপথ অফ ফিল্ড ওটা দেখতে আরও বেশি আপনার কাছে ন্যাচারাল মনে হবে। এজ ডিটেকশন ভালো, একেবারে ক্রিটিক্যাল জায়গায় গিয়ে মিসম্যাচ করে অন্য স্মার্টফোনের মতো খুব স্বাভাবিকভাবেই। স্কিন কিছুটা সফট করে প্রেজেন্ট করছে এটা, তবে যারা একটু রেডি টাইপের ছবি চান বা পছন্দ করেন তাদের কাছে এই ধরনের পোর্ট্রেট ভালো লাগার কথা মেবি। হালকা একটু আর্টিফিশিয়াল টোন আছে অবশ্য এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের, এটা বাই ডিফল্ট একটা ওয়ার্ম একটা টোন দেয়, ইভেন আমি সেটিংস নাড়াচাড়াই দেখলাম তারপরও ওয়ার্ম একটা টোন থাকে। স্কিন গ্লো করে, যেটা খারাপ লাগে না সেলফি লাভারদের আবার, তবে একেবারে ন্যাচারাল টাইপের ছবি এর থেকে পাবেন না। ইনডোর আউটডোর বোথ জায়গায় আমার কাছে ডিটেল একটু কম লেগেছে। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এর সবগুলো লেন্সেই, মানে পিছনের 2টা লেন্স, সামনের যে সিঙ্গেল লেন্স রয়েছে সেটা তো আপনি 4K 30fps এ রেকর্ড করতে পারবেন। EIS অ্যান্ড OIS আছে, তো ব্যাক ক্যামেরায় দেখা যায় যে 4K 30fps এ ভিডিওতে আপনি ফ্রেমটা একটু কম পাওয়াতে যখন কিনা একটু বেশি মুভমেন্ট করে ভিডিও করবেন হালকা কিছুটা জিটারিং আমি এখানে লক্ষ্য করেছি, আর 60fps এর ওই স্মুথনেসটা মিস করছি। তো সেক্ষেত্রে আপনি আলাদা করে স্লোমো করার মতো আর সুযোগ পাচ্ছেন না হাই রেজুলেশন থেকে। বাট 4K এর ডিটেল মোটামুটি ভালোই আছে, যদি কিনা খুব বেশি হাই মুভমেন্টের ভিডিও না করা লাগে তাহলে সমস্যায় পড়বেন না। কালারটা একটু বুস্টেড মনে হয়েছে। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার 4K 60fps এর ভিডিও স্যাম্পল। যেমনটা আপনারা দেখছেন কালার বুস্টেড, কালার বেশ কিছুটা বাড়িয়ে দেয়, তবে শার্পনেস ডিটেল ভালো আছে আর কি। আর সাউন্ডটা কিন্তু সরাসরি রেকর্ড হচ্ছিল স্মার্টফোনটিতেই। সাউন্ড কেমন লাগলো এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ওভারঅল বেশ কালারফুল, পাঞ্চি, বাট কন্ট্রাস্টটা একটু বেশি লাগতে পারে, তাই না? ফ্রন্ট ফেসিং রিয়ার দুটোতেই। তো ক্যামেরাতে যেটা দাঁড়ালো, এই স্মার্টফোনটা স্ট্যান্ড আউট করতে পারছে, জাস্ট টেলিফটোটা মিসিং আছে। ওইটা থাকলে আমি বলতাম এই বাজেটের সেরা ক্যামেরার মধ্যেই একটা, বাট ওই জায়গাটা হয়তো আরও কেউ দখল করবে, সেরকম সুযোগ আছে আর কি। তো আপনার ক্যামেরা নিয়ে যদি এমনটা মনে হয় আমার টেলিফটো জুম লেন্স লাগবে, সেক্ষেত্রে মনে হয় CMF ফোন 2 Pro, ওটাতেও মনে হয় টেলিফটো ছিল তো নাকি, আর একটু বাড়ালে আপনি নাথিং ফোন 3A পেয়ে যাচ্ছেন, এরকম অপশন আপনার হাতে আছে। বাট আলট্রা ওয়াইড আর মেন ক্যামেরা দিয়ে যদি হয় তাহলে এই দুটো আবার এটার খারাপ না, ফ্রন্ট ফেসিংটাও একটা অ্যাভারেজের মতো রেজাল্ট দিতে পারে আর কি। অলরাইট, স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ এবং ওরা 2 বছরের মেজর আপডেট দিবে। আমি মোটোর কাছ থেকে অবশ্যই অ্যাটলিস্ট 3 বছরের আপডেট আশা করছিলাম, আপনি 2 বছরের আপডেট পাবেন, এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন। যদি মনে হয় আমি মোটামুটি 3-4 বছর ব্যবহার করব, তাইলে ভাই এই ফোন কিন্তু আপনার কাছে লেটেস্ট থাকছে না, আগে হিসাব নিকাশ করে নেন যে আপনি আসলে এটা নেবেন কি নেবেন না। আচ্ছা, এটা 8-256 যে ভ্যারিয়েন্টে পাওয়া যায়, ডেডিকেটেড সিম স্লট রয়েছে এবং স্ক্রিন হিসেবে ওই যে মোটরোলার হ্যালো ইউআই রয়েছে। হ্যালো ইউআই এর প্রসঙ্গে বলতে গেলে এটা লাইক স্টক অ্যান্ড্রয়েডের মতো। এখন এই স্টক অ্যান্ড্রয়েডের ব্যাপারটা অনেকের কাছেই বেশ ভালো লাগে, কারো কাছে আবার এত স্টক ভাইবটা ভালো লাগে না আর কি। এখন এটা তো আপনাদের উপরে থাকলো, মোটামুটি প্রয়োজনীয় ফিচার্স এখানে আছে, কিন্তু সেই সাথে হিজিবিজি ব্লোটার নেই, এটা আবার একটা পজিটিভ সাইড। তারপর আপনি সেটা চিন্তা করেই দেখতে পারেন যে আপনার কাছে হ্যালো ইউআই কেমন লাগে আসলে। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2, আর এটার স্টোরেজ টাইপ UFS 2.2, যে জিনিসটা আসলে একটা কমতির কারণ, এবং এইটা আমি ফেস করেছি এই স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে। UFS 2.2 হওয়াতে রিড রাইট স্পিড আমরা কম পেয়েছি, খুব স্বাভাবিক অর্থেই। যখন কোনো ডেটা ট্রান্সফার করছিলাম খুব স্বাভাবিক অর্থেই UFS 2.2 এর মতো রেজাল্ট দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। তবে ডে টু ডে লাইফ ইউজেসে এটা খুব একটা হিট জেনারেট করে না। হিট জেনারেট তো করে, সেটা গেমিং টাইমে, একটু পরে না হয় ওখানে আসছি। এখন এই 8GB র্যাম, ওটার ম্যানেজমেন্ট ভালো করছে মোটরোলা ওদের হ্যালো ইউআই দিয়ে, এবং ম্যানেজমেন্ট ভালো হওয়াতে আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, একদম মানে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের মতোই ফিল পাবেন, সেখানে কোনো সমস্যা নেই। মাল্টিটাস্কিং রেজাল্ট ভালো। অন্যদিকে অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট, এটাকে আমি সুপার ফাস্ট আর বলতে পারছি না, তবে মোটেই মিড রেঞ্জের ফোনের সাথেও কম্প্যারেবল না, তার চাইতে একটু বেটার পারফর্ম করছে। বাট এই প্রসেসরটা আসলে খুব আহামরি লেভেলের কোনো চিপ না,
এটা এরকম প্রাইস পয়েন্ট থেকে একেবারে বলা যায় মানে এই প্রাইস পয়েন্টের একটা বেসিক চিপ হিসেবে আমি এখন ধরে নিতে পারি আসলে। যেমন ধরুন এটা খুব বেশি হিট জেনারেট করছে না রেগুলার ইউসেজে, খুব বেশি হেভি পারফরমেন্স ডেলিভার করবে না, আবার খুব ব্যাটারিও বার্ন করবে না, এটা ব্যালেন্স টাইপের চিপ। পাবজির ক্ষেত্রে আপনি কিন্তু সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করতে পারবেন। আমরা যেমন আবার স্মুথ এক্সট্রিমে প্লে করে দেখছিলাম, স্মুথ এক্সট্রিমে আমি দেখলাম 60 FPS ও ধরে রাখতে পারছে স্ট্যাবলভাবেই, মাঝে মধ্যে 58 পর্যন্ত আমি আসতে দেখছিলাম, এর নিচে যায়নি মূলত। যখন আপনি খেলছেন না দাঁড়িয়ে আছেন তখন তো ড্রপ করবে, সেটা খুব স্বাভাবিকভাবে, বাট নর্মালি 60-58 এর মাঝে ছিল। এরপর আমি কি করলাম, এটাতে স্ক্রিন রেকর্ড অন করে দিলাম। স্ক্রিন রেকর্ড অন করার পরে দেখলাম ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করা শুরু করছে, বাট ফ্রেম রেটে কিন্তু খুব একটা প্রভাব ফেলেনি স্ক্রিন রেকর্ড অন করা সত্ত্বেও। ওই 58-60 এর মাঝেই ছিল, কিন্তু ফোন অতিরিক্ত হিট জেনারেট হয়ে যাচ্ছিল উইদিন 10 মিনিটস, এবং উইদিন 10 মিনিটস এটা 40 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল। ডিসপ্লে পোর্শনটা এই সেটটা 39 ডিগ্রিতে ছিল। বাট আপনি যদি রেকর্ডিংয়ে এরকম মানে স্মুথ এক্সট্রিমে রেখে খেলতে থাকেন এবং সেক্ষেত্রে আধা ঘন্টা 40 মিনিট গেম খেলেন, তাহলে এটা বেশ ভালো রকমের এই হিট জেনারেট করে এবং হাতে খুবই অ্যানোয়িং একটা ফিল দেয়। পারফরমেন্সে খুব একটা হামারি ড্রপ না দেখলেও ওই লেভেলের গরম আপনার ভালো লাগবে না, এবং একটা টাইমের পরে পারফরমেন্স ড্রপ করবে, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়। কল অফ ডিউটি মোবাইল ট্রাই করেছি, সেটার রেজাল্ট ভালো আছে, বরং ওইটা আরও স্মুথ রেজাল্ট দিচ্ছিল এবং গ্রাফিক্স সেকশনও ভালো লেগেছে। ডিসপ্লের কালার আপলোড বলছিলাম ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে ওভারঅল সব কিছুই। এছাড়াও আমরা ফুটবলও ট্রাই করি, যার রেজাল্টও কিন্তু ডিসেন্ট এনাফ ছিল। এখন দেখুন, আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মাঝে মাঝে গেম খেলবেন, তাহলে কিন্তু এটা আপনাকে বেশ ভালো মতোই শখ পূরণ করতে সক্ষম। এরকম প্রাইস পয়েন্টে আপনি গেমিংয়ের জন্য আরও বেটার ডিল পেয়ে যাবেন। যদি গেমিংয়ের জন্যই ডেডিকেটেডলি ফোন নিতে চান, আমি বলবো আরেকটু বাড়িয়ে না হয় আপনি গেমিংয়ের জন্য আরও বেটার ডিল চয়েস করতে পারেন, যেগুলোতে আরও বেটার প্রসেসর কিন্তু অলরেডি এক্সিস্ট করে। অলরেডি আমরা টপ 5 ফোনের ভিডিও তৈরি করেছি 35K এর আশেপাশে। আপনারা বরং সেই ভিডিও দেখে নিলে গেমিংয়ের জন্য কোন ডিভাইসগুলো ভালো হবে সেটা খুব সহজেই বুঝে নিতে পারবেন। আমি না হয় আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখন পারফরমেন্স সেকশনটা আসলে এটার একটু কমতেই আছে, আমি এটাই বলবো। বিশেষ করে এর স্টোরেজ টাইপটা ওই জায়গায় ল্যাকিংস আছে। তাছাড়া এটা গেমিংয়ের জন্য একেবারে আদর্শ কোনো ডিভাইস নয়, এটাও মাথায় রাখবেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই যে ডিসপ্লের নিচে, এবং এটার পজিশনটা একেবারেও নিচের দিকে না, আবার একেবারে উপরের দিকেও না, মোটামুটি ফাস্ট যেমনটা দেখছেন, একেবারে সুপার ফাস্ট কিছু না, তবে প্রত্যেকবারে আনলক করতে পারছে ঠিকঠাকভাবে। হ্যাপটিক ফিডব্যাকটা একটু দুর্বল লেগেছে, আর একটু টাইটের দিকে থাকলে আরও বেশি মানে আরও বেটার ভাইব দিত। স্পিকার ডুয়াল স্টেরিও সাউন্ড তো পাবেন, স্পিকার কোয়ালিটি ভালো, লাউডনেস গুড এনাফ, তবে বেসটা একটু থিনারের দিকে মনে হয়েছে আর কি। এই ফোনটাতে আপনারা কিন্তু এআই এর বেশ কিছু ফিচার্স পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, তারপর ভয়েস, এই ধরনের ফিচার্স যেগুলো এখনকার দিনে আমরা দেখি ওগুলো এখানে আছে আর কি। ব্যাটারি 5000 mAh রয়েছে, যেটা হ্যাঁ এরকম স্লিম ফোনের জন্য বা সাথে ঠিক আছে বলবো, তবে এখনকার দিনে 5000 mAh আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে হবে না, আমার কাছে তো মনে হয় না। আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 6000 বা 5700 এরকম থাকলে পরে ঠিকঠাক ডিল হয়। তো ওই জায়গায় আমি না হয় একটু কম বলতে পারি এখানে। আর 68 ওয়াটের চার্জিং সিস্টেমের বক্সে আপনারা পেয়ে যাবেন, প্লাস এটা কিন্তু আবার 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। তো এই জিনিসটা আবার আপনাকে কিন্তু এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিল থেকেই এগিয়ে রাখবে, এটাও একটু প্রিমিয়াম ভাবে আপনাকে দিবে। বিষয়টা হচ্ছে কি, দেখুন এই ডিভাইসটা হলো একটা কম দামি ডিভাইস, মসমসে ভাজা, ব্যাপারটা এরকমই। আপনি স্টাইলাস পেয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা যেমন একটা ভাইব আপনাকে দিবে, অন্যদিকে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সেটাও একটা ভাইব দিতে পারে। একটু দামি ফোনে তো এই ধরনের ফিচার্স আমরা দেখি, এই কারণেই মূলত এই বিষয়গুলো আপনার কাছে ভালো লাগতে পারে আর কি। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো আছে, একদিন চালানো যায় এই ডিভাইসটা, প্রায় 8 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পেয়ে যাবেন আর কি। এখন দেখুন এই ডিভাইসটা আপনারা আসলে কারা চয়েস করবেন? যারা মূলত একটা ব্যালেন্স টাইপের ডিভাইস চয়েস করতে চান, ক্যামেরা পারফরমেন্স সব জায়গায় মোটামুটি ব্যালেন্স থাকতে হবে, একই সাথে স্পেশাল ফিচার হিসাবে এই আপনার স্টাইলাস লাগবে, স্টাইলাস দিয়ে আপনি আসলে কাজবাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। আবার ধরুন আপনার কাছে এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমটাও ম্যাটার করে, তারা গিয়ে দেখতে পারেন। আর আমি যদি বলি এই ফোনটার কমতির জায়গা দাম অনুযায়ী, যেহেতু প্রায় 33,000-এর আশেপাশে এই ফোনটা পাওয়া যায়, সেই জায়গায় আমি বলবো এই ফোনটার পারফরমেন্স সেকশনটা আরেকটু উন্নত হওয়া উচিত ছিল, আর একটা টেলিফটো থাকলে তো হয়েই গেছিলো। তাহলে এইটা মানে মোটামুটি এই প্রাইস পয়েন্টের একেবারে কি বলবো, জাস্ট ওয়াও একটা ডিল। তারপরেও স্পেশাল ইউনিট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। এরপরে কত টাকা প্রাইস পয়েন্টের ফোনের রিভিউ চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। রিয়েলমি P3 আলট্রা কী ফোন আছে ওদের, ওগুলোর রিভিউ খুব শীঘ্রই আসছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।